This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এটা পুষ্পা নয়, এটা দক্ষিণ ভারতের কোনো নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি নয়, এটা হিমাচল। কুলুর নদীতে ভেসে আসা কাঠ জঙ্গলে কাটা হয়েছে, সেই কাঠও স্থানীয় পাণ্ডববাদের দরজায় দাঁই হয়ে আছে। পাহাড়ে জঙ্গল সাফাইয়ের ফল কি? প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। নদী ফুঁসছে, মাটি পাথর খোলামকুচির মতো পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। পায়ের নিচে মাটি দুর্বল হলে কি হয়? এই বাড়ি তার প্রমাণ। 4-5 তলা বাড়ি ধসে গেছে মাটি বসে যাওয়ায়। হিমাচলের মতো কাঠুরের কোপ কি বাংলাতেও পড়ছে? কোথাও কি কাঠঠোকরা ঠুকরে ঠুকরে কাঠ খাচ্ছে? কথায় কথায় আমরা বলি না, বেঁচে আছি এই যথেষ্ট, কিন্তু বেঁচে থাকা কখন যথেষ্ট নয়? যখন বেঁচে না থাকার যথেষ্ট কারণ অন্যরা তৈরি করে দিতে পারে। দেখলেন তো বাড়িটা কীভাবে ধসে গেল। কেন ধসলো? কেউ একজন তলার থেকে মাটি সরিয়ে নিয়েছে, অথবা কারোর দোষে তলার থেকে মাটি সরেছে। একই তো ব্যাপার, তাই না? দেখুন, যেখানে অন্যের দোষে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে, যখন আপনি বুঝে ওঠার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে আপনার সাজানো সংসার, হিমাচলের ওই বহুতলটার মতো, তখন মনে হয় না, আতঙ্ক জাগে না, রাগ হয় না? এবং সবথেকে বড় কথা, পায়ের তলার থেকে মাটি সরলে কি হয়, যেটা এখন ওই হিমাচল টের পাচ্ছে, সেই রকম পরিস্থিতি তো যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। হিমাচলের যে বাড়িটা ধসে পড়লো, তার মাটির ভিত সেটা ধসে গেছিলো। এবার কেন ধসে গেছিলো? তার কারণ বৃষ্টির তোরে মাটি আলগা হয়েছিল। এবার বৃষ্টির তোর ওইভাবে এসছিল, আশেপাশের মাটিটা ঝুরঝুরে হয়ে গেছিলো, ওই জন্যই ভিতের আশেপাশের মাটি সরে গেছে। কেন সরেছে? কারণ মাটি ধরে রাখবে যে গাছের শিকড়, হিমাচলের পাহাড়ি জঙ্গলে সেই গাছগুলোকেই তো কেটে নির্মূল করে দেওয়া হয়েছে। তার ফল কি হলো দেখতে পেলেন তো? ওই যে নদীর বুকে হাজারো ওই গাছের গুঁড়ি ভেসে আসছে না, যেগুলো ওই ড্যামে গিয়ে আটকেছে। দেখুন, ওটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছিল ওগুলো কি শুধু গাছের গুঁড়ি, নাকি কোনো একটা বড় স্থাপত্যের তলার খুঁটি, যে খুঁটির জোরে একটা বড় সাম্রাজ্য, একটা বড় সংসার, একটা বড় বাড়ি দাঁড়িয়ে থাকতে পারে। দেখুন, হিমাচলে যা হচ্ছে তার পুনরাবৃত্তি কি এ রাজ্যেও হচ্ছে? কোথাও কি বাংলাতেও লুকিয়ে চুরিয়ে এই কাঠুরেরা এমনভাবে কাঠ কাটছে যাতে এখানেও খুঁটির নিচে মাটি আলগা হয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ খুঁটিটাই কেটে উড়িয়ে দিচ্ছে, যেগুলো হয়তো ভোটের বাক্সে গিয়ে কোনো দিন জমা হবে, এবং তখন বোঝা যাবে তলায় তলায় কীভাবে মাটি সরে গেছে। 9 আগস্ট 2024, আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ ও খুন। প্রতিবাদ প্রতিরোধের চেহারাগুলো রাস্তায় ছিল দীর্ঘদিন, কিন্তু তাতে কি কিছু বদলেছে? থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এবং আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান খাড়া করলে দেখা যাবে মাটিগাড়ায় নাবালিকার ধর্ষণ ও খুন, তিলজলায় নাবালিকার ধর্ষণ ও খুন, আরামবাগে নাবালিকার ধর্ষণ খুন, কুলতলিতে নাবালিকার ধর্ষণ ও খুন, ফরাক্কায় নাবালিকার ধর্ষণ ও খুন, উরাপে নাবালিকার ধর্ষণ খুন, বরতলার 7 মাসের শিশুর ধর্ষণ হয়েছে এ রাজ্যে। আদালত অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে, কিন্তু তারপরেও প্রদীপের নিচের অন্ধকারের মতো এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো এখনো বিচারাধীন এবং নিজ গুণে আলাদা। 12 আগস্ট 2024,
মুর্শিদাবাদে চাকরি দেওয়ার নামে রাতভর ঘরে আটকে ধর্ষণ করা হয় এক মহিলাকে। গ্রেপ্তার নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। 9 ডিসেম্বর 2024, জেলা নদিয়া। চাপড়া থানার বাঙালঝি দাসপাড়া এলাকায় চিপসের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। 30 মার্চ 2025, দুর্গাপুরে 2024 ডিসেম্বর থেকে একাধিকবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় কাঁকসা থানার 3 তৃণমূল কর্মীকে। 14 সেপ্টেম্বর 2024, জেলা বাঁকুড়া। বাড়িতে আটকে রেখে এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় সোনামুখী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর সোনামুখী ব্লক সভাপতিকে। তারপর 27 ফেব্রুয়ারি 2025, বীরভূমের মুরারইতে মুখ ও বধির মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় মহুয়ারাপুর পঞ্চায়েতে তৃণমূল সদস্যের স্বামীকে। 12 এপ্রিল 2025, উত্তর দিনাজপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় রায়গঞ্জের তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে। 9 মার্চ 2025, পশ্চিম মেদিনীপুরে বিজেপি করি না এমন মুচলেখা দিতে তৃণমূলের পার্টি অফিসে ডেকে এক মহিলাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগে নারায়ণগড়ের তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করা হয়। তারপর 14 মার্চ 2025, কোচবিহারে চাকরির প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় দিনহাটা 1 ব্লকের আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলে তৃণমূলের সভাপতি আব্দুল মান্নানকে। এই প্রত্যেকটা ঘটনায় একটাই যোগসূত্র, অভিযুক্তরা রাজনৈতিকভাবে শাসক দলের ঘনিষ্ঠ, কেউ নেতা, কেউ কর্মী, কেউ নেতা বা নেত্রীর আত্মীয়, অর্থাৎ এলাকায় দাপুটে, এলাকায় প্রভাবশালী বলে পরিচিত। বেপরোয়া হয়েছে। আরজি করে ঘটনার পরেও বিন্দুমাত্র পরিবর্তন তাদের হয়নি। এ বলে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা। যখন পার্ক স্ট্রিটে সুজান যখন ধর্ষিত হয়েছিল তখন কাকলি এবং মদনী মিত্র এই কথা বলেছিল মেয়েটার দোষ। এ হাঁসখালির ঘটনাকে বলে লাভ অ্যাফেয়ার্স। কালিয়াগঞ্জের মেয়েটা 12-এ তাকে বলে অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার বাবাকে বলে যে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এর আমলে প্রত্যেকটা বোন এবং শিশুকন্যা সুরক্ষিত নয়। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, শিশুরাও নিরাপত্তা পাচ্ছে না, শাসক দলের ঘনিষ্ঠরাই মহিলাদের মান সম্মান কাটছে, এই অভিযোগ যে বিরোধীরা তুলছেন তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন নিঃসন্দেহে। কিন্তু বিরোধীদের এই সুযোগটা করে দিচ্ছে যারা, তারা কি বাংলার শাসক দলের পায়ের তলার মাটি আলগা করছে? হিমাচলের ওই কাঠুরেদের কথা বলছিলাম, এখানেও ওই যারা এই তলায় তলায় খুঁটিগুলো কাটছে, পায়ের তলার মাটি সরাচ্ছে, তাদের কথা বলছিলাম। সে সব কিছুই মানে কোথাও গিয়ে হিমাচল আর বাংলাকে এই মনোজিৎ মিশ্রের মতো লোকজনই কি মিলিয়ে দিচ্ছে। দেখুন, মনোজিৎ মিশ্র সেই অর্থে তৃণমূলের একজন কুচো নেতা, শিকিয়াদুলিও নয়, 5 পয়সা 10 পয়সা এই লেভেলের নেতা। এবার সেই লেভেলের একজন নেতা সে এমন একটা কাজকর্ম করে বসে রইল, পার্টিকে ভাঙিয়ে, পার্টির নামটা ভাঙিয়ে, যে গোটা পার্টিটা অস্বস্তিতে পড়ে গেল। এটা কী করে হলো? এই মনোজিৎ মিশ্র যে এতদিন ধরে আস্তে আস্তে মনোজিৎ মিশ্র হয়েছে, আস্তে আস্তে যে তার কুকীর্তির ভাণ্ডার পূর্ণ হয়েছে, এটা কি কেউ জানতো না? জেনেও কেন তাকে কোনোভাবে আটকানো যায়নি? যদি আটকানো যেত তাহলে এই ল কলেজটা কি বন্ধ হতো? ভাবুন, পরপর শুধু ঘটনাগুলো ঘটছে, একটা একটা করে পার্ট উন্মোচিত হচ্ছে, আমরা অবাক হয়ে দেখছি। আরে যাকে এই কুচো ভাবছি সে আসলে তার তো একটা প্রবল শক্তি রয়েছে, একটা ভূমিকম্প ঘটিয়ে দিচ্ছে, তার একের পর এক আফটার এফেক্ট আসছে। আফটার শক হয় না, ভূমিকম্প প্রথমে দেখবেন একবার কাঁপিয়ে দেয়, তারপর বেশ কিছু ছোট 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 ভূমিকম্প হয়, ওগুলোকে বলে আফটার শক। তাই হচ্ছে, তার প্রথম আফটার শকে তৃণমূলের মতো পার্টি, একটা শাসক দল, তার ভেতরে গণ্ডগোল লেগে গেল, এক নেতার সাথে আরেক নেতার লেগে গেল। এবং দ্বিতীয় আফটার শক খেয়াল করে দেখুন, তাতে এই কলেজটাই বন্ধ হয়ে গেল। ভাবুন, একটা লম্পট, একটা বেয়াদব, একটা নরাধামের জন্য একটা কলেজ পুরো বন্ধ হয়ে গেল। কারা সাফার করছেন? সাধারণ ছাত্রছাত্রীরা। আগে কারা সাফার করছিলেন? কারা অত্যাচারিত হচ্ছিলেন? সাধারণ ছাত্রীরা। এবার
একজন বিকৃত কাম একটা মানুষ যে দিনের পর দিন তার এই মানে কি বলবো বিকৃত রুচিটা চরিতার্থ করার জন্য একের পর এক ছাত্রীর ওপর অত্যাচার চালিয়েছে এবং বেশ লম্বা সময় ধরে। তাতেও ভুগেছে সাধারণ ছাত্রছাত্রী, এখনও ভুগছে সাধারণ ছাত্রছাত্রী। ছাত্রীরা তো ডাইরেক্টলি ভুগেছে, আর কিভাবে ইনডাইরেক্টলি ছাত্ররা ভুগেছে সেটাও তো দেখতে পাচ্ছেন। এই যে দুজন ধরা পড়েছে, জাইব আর প্রমিত, এই দুটো ছাত্র ধরা পড়েছে, কত অল্প বয়স, সদ্য ঢুকেছে। এবার তারা এই কুকর্মের সঙ্গী হিসেবে এই গণধর্ষণের অন্যতম অভিযুক্ত হয়ে গেছে, পুলিশের হাতে চলে গেছে, ভবিষ্যৎ তো শেষ। কি করে হলো? এই ছেলেটার জন্য। এবার এই ছেলেটা কি করে এটা হলো, মানে মনোজিৎ মিশ্র যে এই মনোজিৎ মিশ্র হলো যে তার ইচ্ছে মতো এইভাবে ছাত্রীদের সর্বনাশ করতে পারত, কি করে হলো? কি করে তার পাল্লায় পড়ে একের পর এক ছাত্র বিপথে গেল? আর কি করে এই ছাত্রর জন্য, এই মনোজিৎ মিশ্রর জন্য একটা গোটা কলেজ বন্ধ হয়ে গিয়ে সমস্ত ছাত্র ছাত্রী সাফার করলো? এখানেই বেশ কিছু প্রশ্ন উঠছে। এই মনোজিৎ মিশ্রের মতো কুচো নেতাদের জন্যই কি তাহলে তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হচ্ছে, যাদের একদম ধর্তব্যের মধ্যে রাখা হচ্ছে না? আসলে তারা ওই ইঁদুরের মতো তলায় তলায় কুটকুট করতে করতে ওই খুঁটিগুলোর গোড়াটাকে কেটে দিচ্ছে, মাটিগুলো ঝাঁঝরা করে দিচ্ছে। একদিন হুড়মুড়িয়ে তার জন্য কি বাড়িটা পড়তে পারে, এই আশঙ্কা তো তৃণমূলের লোকেদের মধ্যেই আসছে। এই মনোজিৎ রায় কি সেই কাঠুরে যারা শুধু নিজেদের পায়ে নয়, যে ডালে বসে আছে সেই তৃণমূলের গায়ে কুরুল মারছে? দেখুন, মনোজিৎ মিশ্র টিএমসিপি নেতা, প্রথমে যে কলেজে সে পড়তো, এখন যে কলেজে সে শিক্ষক কর্মচারী, সেই দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্র সংসদের নেতা ছিল, তারপর দক্ষিণ কলকাতার জেলা টিএমসিপির নেতা হয়েছিল, কিন্তু তার ওপরে তো আর ওঠেনি। তৃণমূলে তো কোন ছাড়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরের ওঠার মতো মইও তো মনোজিতের ছিল না। এবং সে যে তার উপরে যে বিরাট একটা হাত ছিল তাও তো নয়। এখনো পর্যন্ত সেরকম কিছু হাতের সন্ধান পাওয়া যায়নি যেটাকে সামনে রেখে, যেটাকে কাজে লাগিয়ে সে এই মিনারে চড়ে বসতে পারবে, সাহসের মিনারে, দুঃসাহসের মিনারে, যেখানটায় বসে এই রকম ধর্ষণ করার মতো, পরপর ছাত্রীদের ধর্ষণ করার মতো একটা অসম্ভব সাহস, অসম্ভব বেপরোয়া একটা মানসিকতা সে অর্জন করতে পারে। এটাই সব থেকে ভাবাচ্ছে। একটা কলেজের ভেতরে ছাত্রীরা ধর্ষিতা হচ্ছে এই ছেলেটার জন্য। এই ছেলেটা এই জায়গায় এরকম মানসিকতাটা অর্জন করলো কি করে? তাহলে কি কোথাও তার কাছে মনে হয়েছে, বা সে হয়তো এই সুলুক সন্ধানটা পেয়ে গেছিল যে তৃণমূল নামটা ঠিক করে ব্যবহার করতে পারলেই যে কোনো অপরাধ থেকে ছাড় পাওয়া যাবে? এই মানসিকতার থেকেই কি সে বারবার একের পর এক এরকম দুষ্কর্ম করে গেছে, করে পার পেয়ে গেছে, এবং এক একটা কাজ করেছে, এক একবার পার পেয়ে গেছে? তার মনে হচ্ছে তাহলে তো আমার ধারণাটা ভুল নয়, এই নামটাই যথেষ্ট, এটাকে ঠিক মতোভাবে যদি কাজে লাগাই কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। খেয়াল করে দেখুন, আবার বলছি, অন্যান্য ক্ষেত্রে যে কোনো দুষ্কর্মের যে সঙ্গে যারা জড়িত, দেখা যায় তাদের মাথার উপর বড় কোনো হাত রয়েছে। এবার সেই বড় কোনো হাতের জোরে সে কিছু অঘটন ঘটিয়ে যাচ্ছে, দুষ্কর্ম ঘটিয়ে যাচ্ছে, এটা হয়। কিন্তু যার মাথার উপর এখন অবধি সেরকম কোনো হাত আছে বলে শোনা যাচ্ছে না, সে এরকম কাণ্ড কারখানা করে যাচ্ছে শুধু দলটার নাম ভারিয়ে, তাহলে কি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দলের সঙ্গে এরকম ট্রেডমার্ক লেগে যাচ্ছে যে দলের নাম যদি থাকে সেখানে কিছু করা যাবে না? এইরকম একটা কোথাও লোকজনের মধ্যে মানসিকতা ছড়িয়ে গেছে, বা যারা যারা ব্যবস্থা নিতে পারে, সে পুলিশ হোক বা প্রশাসন, তাদের কাছেও এইরকম একটা বার্তা চলে গেছে। হয়তো তার জেরে তারা বেশ কিছু ক্ষেত্রে হাত পা বাঁধা অবস্থায় ছিল, এগোয়নি, ব্যবস্থা নেয়নি, তাই জন্যে কি বাকিরা সাহস পেয়ে যাচ্ছে, এই মনোজিৎ মিশ্ররা। এবং মনোজিৎ মিশ্র তো একজন নয়, মনোজিৎ মিশ্র একটা নাম, কিন্তু এই রকম মনোজিৎ মিশ্র আসলে একটা মানসিকতা।
এই মানসিকতা একাধিকের মধ্যে ছড়িয়ে আছে বলেই কি একের পর এক ধর্ষণের সঙ্গে এই শাসক দলের নাম জড়িয়ে যাচ্ছে? এবার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তার একটা প্রশ্ন এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই প্রশ্রয় বা মদত কেউ কেউ পেয়ে তার অপব্যবহার করছে, এটার দেখার দায়িত্ব যাদের ছিল তারা কি এর দায় এড়াতে পারেন? দলের যদি ক্ষতি হয়, দলের কথা তারা বলেন, কিন্তু দলের যে ক্ষতি হচ্ছে, এরা এই যে কুণাল ঘোষ বলেছিলেন যে এরা আসে এদের জন্য দলের ক্ষতি হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন এবং তিনিও কিন্তু একই কথা বলেছেন যে কাদের প্রশ্রয় এরা এরকম হচ্ছে সেটা দেখা দরকার, তাদেরও দায় আছে। ফলে এরা যে আস্তে আস্তে ঠিকমতোভাবে এদের সামলানো না যাওয়ায়, এই মানসিকতাকে সামলানো না যাওয়ায় দলের যে ক্ষতি হচ্ছে, এটা কি দলের নেতৃত্ব বুঝতে পারছে? সুতরাং এটার কিন্তু আলটিমেট ফল ভুগছে সাধারণ মানুষ, ঠিক যেরকম ওই সাউথ ক্যালকাটা ল কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা ভুগছে। তাই এটা বুঝতে আরও কিছু কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো না বললেই না। মনোজিৎ তৃণমূলের কোথায় ঘা বেড়েছে? এখন পর্যন্ত দক্ষিণ কলকাতা আইন কলেজে ধর্ষণের তদন্তে পুলিশ যেভাবে এগিয়েছে, তাতে তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে এটা তাদের কাছে একদম ওপেন অ্যান্ড শার্ট কেস। কেন বলছি? কারণ রয়েছে। প্রথমত, নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ রয়েছে, তাকে কিভাবে আঘাত করা হয়েছে সেগুলো প্রত্যেকটার বর্ণনা রয়েছে। দ্বিতীয়ত, নির্যাতিতার অভিযোগের সঙ্গে পারিপার্শ্বিক প্রমাণগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো সব মিলে যাচ্ছে, ওই সিসিটিভি ফুটেজ টুজের সব মিলে যাচ্ছে। নির্যাতিতা অভিযোগ করেছিলেন তাকে যখন শারীরিকভাবে নির্যাতন শুরু করে মনোজিৎ, তখন তার প্যানিক অ্যাটাক হয়, তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়, প্রাণে বাঁচতে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, একটা ইনহেলার চেয়েছিলেন, হাসপাতালে নিয়ে যায়নি, কিন্তু মনোজিৎরা তাকে একটা ইনহেলার এনে দিয়েছিল, সেটা এফআইআরে উল্লেখ করেছে নির্যাতিতা। আর তদন্তের মুখে পড়ে অভিযুক্তরা জানিয়েছে 350 টাকা দিয়ে একটা ইনহেলার আনিয়ে তারা ছাত্রীটিকে দিয়েছিলেন। কোথা থেকে দিয়েছিলেন সেই দোকানের থেকে এটার কনফার্মেশন পাওয়া গেছে। তৃতীয়ত, ওই নির্যাতিতা লিখেছেন ইনহেলার দেওয়ার পর তাকে কিছুটা সুস্থ করে তুলে মনোজিৎ ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ছবি আর ভিডিও তুলে রাখে। ইতিমধ্যেই শুধু যে ওই মনোজিৎদের মোবাইল থেকে নির্যাতিতার বক্তব্যের বা অভিযোগের প্রমাণ মিলেছে তা তো নয়, মানে তাকে নির্যাতনের ছবি বা ভিডিও তো পাওয়া গেছে, কিন্তু তার বাইরেও ওই মনোজিতের দুই সঙ্গী প্রমিত আর জাইব তদন্তকারীদের জানিয়েছে তারা যা যা করেছে দাদা অর্থাৎ মনোজিতের নির্দেশে করেছে এবং দাদার এটা একটা পছন্দের ব্যাপার ছিল, ভিডিওগ্রাফি করতো সে। অতএব তৃণমূলকে অস্বস্তিতে ফেলার যাবতীয় পরিবেশ এবং পরিস্থিতি মনোজিৎ যে তৈরি করে রেখেছে এতে তো আর কোনো সন্দেহ নেই। এই গোটা পরিস্থিতিটাই তৃণমূলের পক্ষে চরম অস্বস্তির জায়গা। দ্বিতীয় অস্বস্তির জায়গাটা কি? এই ভোটের বাজারে যখন আর কদিন পর ফের একটা ভোট, বিধানসভার ভোট, সেই ভোটের বাজারে একটা কুচো শিকিরও নয়, মানে একদম দুয়ানা চারানা গোছের একটা নেতা সে কোথায় কি একটা অপরাধ করলো তাতে গোটা দলটা অস্বস্তিতে পড়ে গেল, দলের ভেতরে একটা কাঁপুনি শুরু হয়ে গেল। এই মনোজিৎকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত, সেই ধর্ষণের নিন্দা সবাই করছেন তৃণমূলের, কিন্তু মজা হচ্ছে সেই ধর্ষণের নিন্দা করতে গিয়েই তৃণমূলের মধ্যেই তো গৃহদাহ লেগে গেছে। তাহলে মনোজিৎকে আর ওই কুচো বলে অগ্রাহ্য করা যাবে কি? দুজনেই একই দলের, সংসদেও তাঁরা সহকর্মী, কিন্তু বরাবরই কাজিয়ায় জড়িয়ে পড়তে স্থান কাল নিয়ে ভাবেননি কেউই। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথের সাক্ষী হয়েছে নির্বাচন কমিশনের অফিসও। এবারে কসবা গণধর্ষণ নিয়ে তৃণমূল যখন নিজেদের অস্বস্তি এড়াতে ব্যস্ত, ঠিক তখনই ফের প্রকাশ্য কাজিয়ায় জড়িয়ে শিরোনামে মহুয়া কল্যাণ। বিতণ্ডার সূত্রপাত কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে?
কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। বিতর্ক এড়াতে শনিবার রাতেই কল্যাণের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে দল। জানিয়ে দেয় তৃণমূল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দলের এই মনোভাব স্পষ্ট হওয়ার পরেই আসরে নামেন মহুয়া মৈত্র। সরাসরি কল্যাণের নাম না করলেও তৃণমূলের পোস্টটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন, নারী বিদ্বেষ ভারতের দলীয় গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক। মহুয়ার এই পোস্টের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখেই সাফ বলেন, নারীদের মধ্যে একমাত্র একজন মহুয়া মৈত্রকেই তিনি ঘৃণা করেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়েও বেলাগাম আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বক্তব্যকে কেন্দ্র করে একটা অস্বস্তি তৈরি হয়েছে, এবং সেই অস্বস্তি এতটাই হয়েছে যে তৃণমূল সরকারিভাবে এই দুজনের মন্তব্যের নিন্দা করেছে। তাদের মন্তব্য ব্যক্তিগত বলে দলের তরফে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রচার করা হয়েছে, কিন্তু তাতে তো ড্যামেজ কন্ট্রোল করা যায়নি, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে গিয়ে লিখে দিয়ে এসছেন যে সমস্ত নেতারা মনোজিৎকে এই প্রশ্রয় দিয়েছেন, যাদের জন্য মনোজিৎরা এই কাণ্ড কারখানা ঘটানোর সাহস পাচ্ছে, যতক্ষণ না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ তিনি কোনো অবস্থাতেই তার বক্তব্য থেকে সরবেন না। এ তো সরাসরি গণমাধ্যমে নিজের বক্তব্য বা নিজের বিদ্রোহটা প্রকাশ করে দিলেন। এটা তার সঙ্গে দলের সম্পর্ক, দল কি ব্যবস্থা নেবে না নেবে, এটা তো একটা দিক, কিন্তু জনমানসে দলের ইমেজটা কোথায় যাচ্ছে? এবার সাধারণ মানুষ যদি ভাবতে শুরু করেন, আরে এটা তো ওই বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, এরা কেউ অভিযোগ তুলছে না, এই অভিযোগ তো তুলছে তৃণমূলেরই একজন সাংসদ, তিনি আবার আইনজীবী, তৃণমূলের বেশিরভাগ জিনিসে যিনি আদালতে গিয়ে দাঁড়ান। এবার তিনিই যখন এই অভিযোগটা তুলছেন, তাহলে তো সত্যি দল কেন অস্বস্তিতে পড়ছে বুঝতে পারছেন। এরপর দেখুন, পুরো বিতর্কটা দুই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্রের ঝগড়াঝাটির দিকে ঘুরে গেছে, এটা তো দেখতে পাচ্ছেন। এটা একটা ইন্টারেস্টিং মোড়। এবার এই ঝগড়াঝাটি মূল ঘটনা, অর্থাৎ আইন কলেজে ছাত্রীর ধর্ষণের ঘটনার থেকে নজর ঘোরানোর জন্য হলো কিনা, সেটা নিয়েও কিন্তু বিতর্ক থাকতে পারে। কেন বলছি? কারণ তো আছে। ওই বললাম, অস্বস্তি যখন খুব বড় হয়ে যায় এবং অস্বস্তি যখন কাটানো যায় না, কারণ তার মূলে যে কারণটা রয়েছে সেই কারণটাকে অস্বীকার করা যায় না, তখন তো অস্বস্তির থেকে নজর ঘুরিয়ে নেওয়াটাই স্বাভাবিক। আমরা তো তাই করি। ধরুন কোনো একটা জায়গায় বাড়ির মধ্যে যদি গণ্ডগোল কিছু একটা থাকে আর কি, দেখা যায় যে এখানটা একটা দেওয়ালে ফাটল ধরেছে, এক্ষুনি সারাই করতে পারছি না, কোনোভাবেই সারাই করা সম্ভব না, সেটাকে একটু ঢেকে ঢুকে পর্দা টর্দা দিয়ে বা ওই রকম করে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। যখন দেখা যায় সেসব কিছু হচ্ছে না, তখন ওদিকে আর তাকাই না, এটাই তো আমাদের নিয়ম। বরঞ্চ অন্যদিকে অন্য কোনো একটা বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতে শুরু করি। তৃণমূলও কি সেটাই করছে? খেয়াল করে দেখুন, ঠিক যেভাবে এই বিতর্কটা দানা বাঁধলো এবং সেই বিতর্কে একের পর এক লোকজন জড়িয়ে পড়ছেন, প্রথমে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপর মদন মিত্র, তারপর মহুয়া, থামার তো খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং আবার কল্যাণ। সুতরাং এই কথাটা মনে হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এই বিষয়টা বলতে পারবো না, কারণ আমরা মানে কোনো ইস্যুতে
বলছি, তার মানে সমস্ত এলাকার বা পাড়ার বা কোন সংগঠন কোথায় কি করেছে, আমার মনে হয় এই বিষয়টা ছাত্র শাখার, তৃণমূলের ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলতে পারবেন। কারণ ওই ছেলেটি কতটা ক্ষমতাশালী ছিল, কেন ছিল, এগুলো আমাদের পক্ষে বলা অসম্ভব। দেখুন, ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা আইন কলেজের ধর্ষণের ঘটনায় সব থেকে বেশি রাজনৈতিকভাবে কারা রাস্তায় নেমে পড়েছে? বিজেপি। ধারাবাহিকভাবে বিজেপি নেতারা তাদের কর্মসূচি পালন করছেন। শনিবার বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে গ্রেপ্তার হয়েছিলেন সুকান্ত মজুমদার। রোববার ছাড়া পেতে না পেতেই ফের তিনি সরব হয়েছেন। এবার এটা হলোটা কি দেখে তো কারুর মনে হতে পারে, এর আগে তিলোত্তমা কাণ্ড যখন ঘটেছিল তখন কিন্তু বিজেপি সামান্য একটু নড়াচড়া শুরু করেই থতিয়ে গেছিল। তখন তাদের কি মনে হয়েছিল যে ওটার মধ্যে বামেরা ঢুকে আছে, অতি বামেরা ঢুকে গেছে, ফলে তারা যাই করবে তার ক্ষীরটা ওরা খেয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু বামেরা নেমেছিল, কিন্তু কোথাও কি বিজেপির নেতাদের মনে হয়েছিল যে আগের বার যে ভুলটা করেছি এবার সেটা করা চলবে না? ওটা যদি শুরুতেই সবাই থাকবে, একটা দৌড়ের যখন শুরু হয় না, ওই যখন স্টার্টার সিগন্যালটা দেয়, ফায়ার করে, সঙ্গে সঙ্গে সবাই যখন দৌড়টা শুরু করে তখন তো ওই 8টা লেন ভর্তি 8 জন দাঁড়িয়ে থাকে, ফাইনালি তো একজন এগিয়ে যায়, ফার্স্ট তো একজনই হয়। তো বিজেপি কি এবার ঠিক করেছে যে না, ওই শুরুতে অন্য লোকজন আছে এটা ভেবে পিছিয়ে যাওয়া চলবে না বা রেস থেকে সরে যাওয়া চলবে না, দৌড়তে হবে। সেই জন্যই কি এবার না থেমে দৌড়ে যাচ্ছে বিজেপি? এবার এই মোটিভেশনটা এলো কোত্থেকে, এটা হচ্ছে বড় প্রশ্ন। মোটিভেশনটা কি এই সামনে সভাপতি নির্বাচন সেইটা? অনেকগুলো নাম ভেসে আসছে, একটা যেহেতু রিটার্নিং অফিসার নিয়োগ হচ্ছে তাহলে পুরনো সভাপতির ওপরেই ভরসা রেখে দেওয়া হবে, এরকম তো নাও হতে পারে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ফলে নিজেদের ভেতরেও যে রেসটা রয়েছে সেই রেসের মোমেন্টাম থেকেই, অর্থাৎ কোথাও গিয়ে সেই দৌড়নোর অভ্যেস থেকেই কি এক্ষেত্রেও দৌড়ে যাচ্ছেন বিজেপির নেতারা? দেখুন, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারও, মানে তাদের কেন্দ্রীয় বিজেপিও, তারা কিন্তু যথেষ্ট সক্রিয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দিয়েছে। ফলে কোথাও গিয়ে তাদের এইগুলো এই যে কাজকর্মগুলো, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো, ভাবুন একটা ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় বিজেপি টিম পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? কোথাও কি তারা রাজ্য নেতৃত্বকে বুঝিয়ে দিচ্ছে যে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা ঢাকতে কেন্দ্রীয় বিজেপিকে উল্টে উদ্যোগী হতে হচ্ছে? এটাই কি বুঝিয়ে দেওয়া হচ্ছে? মানে এই সব জায়গাগুলোর থেকেই কোথাও এ রাজ্যের বিজেপি নেতারা সম্ভবত ভেবে নিয়েছেন যে এ নাও অর নেভার, এবার যদি তারা না নামেন, না দৌড়ন, তাহলে হয়তো তারা নিজেরাই একদম দৌড় থেকে, মানে একদম ট্র্যাকের বাইরে চলে যাবেন, এবং সেই ট্র্যাকের বাইরে চলে যাওয়াটা তাদের রাজনৈতিক কেরিয়ারের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, যথেষ্ট ক্ষতির কারণ হতে পারে। সেই জন্যই মনে হচ্ছে যে একটা পরিবর্তন বিজেপির মধ্যে এসেছে। এবার সুতরাং বোঝা যাচ্ছে যে নিজেদের তাগিদে বিজেপির এখানকার রাজ্যের নেতারা তারা তো দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু বিজেপির নেতাদের এই যে একটা দৌড়ের সুযোগ করে দিয়েছেন, একটা নতুন রেস তৈরি করে দিয়েছেন, সেটা তো এই মনোজিতের মতো তৃণমূলের নিচু তলার একজন একদম কুচো নেতা। তাহলে মনোজিতের ওপর যদি কোথাও একটু গিয়ে তৃণমূলের রাগটা বেশি হয় তাহলে তাদের দোষ দেওয়া যাবে? মনোজিতের জন্যই তো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম লালবাজার পর্যন্ত পৌঁছে গেছে, আর ফের সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালেরা কলকাতা, দক্ষিণ কলকাতা কলেজের বাইরে বিক্ষোভ দেখানোর সুযোগ পেয়ে গেছে। অর্থাৎ প্রধান বিরোধী দলের হাতে তৃণমূল বিরোধিতার সুযোগটা এই মনোজিতরাই তুলে দিচ্ছে, এটাতে তো কোনো সন্দেহ নেই। যারা যারা এই ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। এরা পেশাদারি রেপিস্ট, তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে, এই স্টেট কনসার্ন। বাংলার মধ্যে মহিলাদের কোনো এখানে নিরাপত্তা একদম নেই। বিজেপি শাসিত
রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটে, তখন এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে? দেখুন, কসবা কাণ্ডের পর অনেকেই কিন্তু বলতে শুরু করেছিলেন এটা তিলোত্তমা 2.0, মানে তিলোত্তমার দ্বিতীয় পর্ব আমরা দেখছি আর কি। আমাদের রাজ্যটা কি এরকম তিলোত্তমাময় হয়ে যাবে, এই অভিযোগ অনেককে করতে শুরু হয়েছিলাম। এবার খেয়াল করে দেখুন, অদ্ভুতভাবে মানে এই যে তিলোত্তমার নামটা এখন ফের একবার 1 বছর বাদে উঠে আসছে, এবং কোথাও গিয়ে ওই আরজি করের ঘটনার সঙ্গে এই কসবা ল কলেজের ঘটনাটার একটা তুল্যমূল্য বিচার বা তুলনা শুরু হয়ে গেছে। তার কারণ এই দুটো ঘটনার মধ্যেই অদ্ভুত একটা মিল পাওয়া যাচ্ছে, জানেন তো? মিলটা কিভাবে? দেখুন, প্রথম ওই তিলোত্তমার দেহটাকে আটকে ছিল 1 বছর আগে, 9ই আগস্ট। সেদিন তিলোত্তমার দেহটা প্রথম আটকে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী, তারপর বিজেপি। এবার সেইখান থেকেই কিন্তু যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত, এবং সেইখান থেকেই পরিষ্কারভাবে সবার সামনে চলে এসেছিল এই তিলোত্তমার এই ঘটনার পেছনে কিছু না কিছু গণ্ডগোল রয়েছে। এবারও কিন্তু বামেরা এই তিলোত্তমার কেসে, অর্থাৎ এই কসবা কাণ্ডে প্রথম থেকে সক্রিয় ছিল, আন্দোলন করেছে, গ্রেফতার হয়েছে, এই অবধি ছিল। বিজেপিও ছিল, সুকান্ত মজুমদার তিনি প্রথম থেকে ছিলেন, গ্রেফতার হয়েছেন, গ্রেফতার হয়ে বেরোতে চাননি, বন্ড দিতে বেল বন্ডে সই করেননি, নিজে রাত কাটিয়েছেন লালবাজারে, তারপর বেরিয়েছেন। একটা লড়াই ছিল। এবার তারপর হঠাৎ করে ওই বললাম না, ইতিহাসের একটা স্পাইরাল গতি থাকে, ঘুরে প্রায় এক জায়গায় আসে, যখন মনে হয় একই রকম তো পুরো ব্যাপারটা, কিন্তু দেখা যায় একটা সূক্ষ্ম ফারাক আছে। এক্ষেত্রে সেই ফারাকটা হলো, একটু আগে আপনাদের বলছিলাম, কোনো একটা ইস্যু সেটা গোটা জিনিসটার নজর ঘুরিয়ে দেয়। ঠিক যেরকম একটা ইস্যু উঠে এসেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহুয়া মৈত্র, তারপর চলে এলো মদন মিত্র, এদের বক্তব্যগুলো, এদের বিরুদ্ধে দলের একটা স্টান্স, এবার দল এদের সাপোর্ট করে না এটা জানানোর পর তার নিচে আবার কল্যাণের প্রতিবিপ্লব। এই যে এই পরপর বিষয়গুলো, এগুলো কিন্তু নজর ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এটা তো তৃণমূলের পক্ষে ঠিকঠাক ব্যাপার, কারণ তৃণমূল নিজের অস্বস্তিতে পড়েছিল, সেখান থেকে সরলে তারা খুশি হবে, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু বামেদের তো এখান থেকে ফয়দা তোলার দরকার ছিল, বিশেষ করে যে ফয়দাটা তারা ওই তিলোত্তমা আন্দোলনের শুরুর থেকেও তুলতে পারেনি, কারণ তারা আন্দোলনটাকে অরাজনৈতিক যে একটা মোড়ক আছে সেই মোড়কটার মধ্যে থাকতে দিতে চেয়েছিল। তার কারণ ওই বললাম, তিলোত্তমার বাবা মা এবং জুনিয়র ডাক্তাররা যারা চাননি রাজনীতি সক্রিয়ভাবে গোটা বিষয়টার মধ্যে ঢুকে পড়ুক। এবার তাগিদ ছিল সঙ্গে থাকার, গোটা ব্যাপারটাতে হাত ছুঁয়ে রাখার, সেই জন্য তারা ওই অরাজনৈতিক মোড়কটাকেই হ্যাঁ বলে দিয়েছেন, ফলে রাজনৈতিক ফায়দাটা খুব একটা হয়নি। এক্ষেত্রে তো তাদের সেই জিনিসটা নেওয়ার কথা ছিল, ফায়দাটা, তাগিদটা অন্তত ছিল, বিজেপির তো ছিলই। এইখানেই অদ্ভুতভাবে দেখা গেল আবার ফের মীনাক্ষী মুখোপাধ্যায় পুরো জিনিসটার কেন্দ্রবিন্দুতে চলে এলেন। কিন্তু এবার দলকে ওই গোটা ইস্যুটার সঙ্গে জুড়ে রাখার বদলে তার ভূমিকায় দল গোটা ব্যাপারটা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার রাস্তায় চলে গেল। একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেল, একটা অহেতুক মানে বিতর্ক তৈরি হয়ে গেল, অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেল। যাবতীয় সব কিছুর থেকে এখন দেখুন নজর ঘুরে গিয়ে খিস্তি খেউরের ইস্যুটা বড় হয়ে গেছে। তৃণমূলের কাছে এই ব্যাপারগুলো তো বরাবর সাপে বর হয়েছে, ফোকাস সরে গেছে জনতার, যেটা তারা নিজেদের মধ্যে গণ্ডগোল দিয়ে চাইছিলেন। হঠাৎ করে বামেরা তাদের সহযোগীর ভূমিকা এসে তাতে খানিকটা আর একটু ধাক্কা দিয়ে দিল, ফলে তৃণমূল ও বামেদের ওই জমিয়ে এই গোটা ব্যাপারটায় হাততালি দিয়ে নারদ বলতে শুরু করেছে। প্রকাশ্য সভায় নাম না করে কুকথা বলেছিলেন মীনাক্ষী, দরকার ছিল কি? নেত্রী হতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। ঘরের ভেতর বাথরুমে যারা গান করেন, বাথরুম সিঙ্গার বলে কেন,
তারা মনে করেন তাদের গান গাওয়ার জন্য ওই জায়গাটাই যথেষ্ট, তারা জনসমক্ষে মঞ্চে উঠে গান গাওয়ার যোগ্য নন, সেই জন্যই তো তারা বাথরুম সিঙ্গার। এবার একজন বাথরুম সিঙ্গারের সাথে একজন প্রতিষ্ঠিত সিঙ্গারের ঠিক যতটা পার্থক্য, রাজনীতিতে এই ঘরোয়া একান্ত আলাপচারিতার কথাবার্তা, সেখানে তিনি বন্ধু বান্ধবের সাথে মন খুলে কী বলবেন না বলবেন সেটা একরকম, কিন্তু যেখানে অসংখ্য মানুষ সামনে শ্রোতা হয়ে বসে আছেন তখন কিছু সামাজিক দায় দায়িত্ব, কিছু সামাজিক বিধিনিষেধের কথা মাথায় রাখতে হয়, রীতিনীতির কথা মাথায় রাখতে হয়। কুকথা বলেছিলেন মীনাক্ষী, প্রতিক্রিয়ায় বারবার সেই কুকথাটার কথাই ঘুরিয়ে ঘুরিয়ে উল্লেখ করে গেলেন কুণাল ঘোষ। আর মানুষের মনে জোর করে গেঁথে দেওয়া হলো খিস্তি খেউরের মতো রগরগে সাবজেক্টটা। এটাতে এখন তৃণমূল, বাম সবারই একটা জমজমাট অধিষ্ঠান। কারণ দেখুন, টান পড়তে পড়তে মীনাক্ষী তো আজকে, টান পড়তে পড়তে অনিল বসু পর্যন্ত চলে গেছে গোটা ব্যাপারটা। কেউ কাউকে ছাড়ছেন না কিন্তু, এবং ছাড়ছেন না এই জন্যে যে ওই ইস্যুটা থেকে সরে আসা একটা অদ্ভুত সুযোগ পাওয়া গেছে, একই সঙ্গে বামেদের ব্যথার সুযোগও পাওয়া গেছে। কেউ ছাড়ে নাকি? তৃণমূল ছাড়ছে না সেই জন্যে। এবার বামেদের এই অবস্থান বাংলার রাজনীতির একটা খারাপ দিক, জানেন তো। অতীতে যতবার এরকম কুকথার প্রসঙ্গ এসছে বামেরা হয় এড়িয়ে গেছেন, নয়তো প্রশ্রয় দিলেও নীরব প্রশ্রয় দিয়েছেন। কিন্তু এরকম সরবভাবে এখানটাই হচ্ছে মজা। তৃণমূল যেটা করছিল সেটাই করবে, সেটাই করা উচিত, এটাই তো তাদের জন্য রাজনৈতিক দিক থেকে একদম ঠিকঠাক স্টান্স। এই কসবা ল কলেজের থেকে চিন্তাভাবনা বক্তব্যগুলো সরে গেল, ওই অস্বস্তির থেকে তারা একটু বেরিয়ে আসতে পারলেন, এবং একই সঙ্গে সিপিআইএমকে বামেদেরকে বিঁধতে পারলেন। যে বামেদের এই নতুন লিডারশিপ, জুনিয়রদের ওপর ভরসা করে যে বামেরা একতাবদ্ধ হওয়ার কথা ভাবছিলেন, সেই লিডারশিপকেই বিঁধে দিতে পারলেন। মানে আরও ভবিষ্যতে অনেক দিনের জন্য নিশ্চিন্ত থাকা গেল, এটা ভাবতেই পারেন তৃণমূলের নেতৃত্ব। ফলে তাদের দিক থেকে তো কোনো ভুল ছিল না। কিন্তু বামেদের স্টান্স এইরকম জায়গায় বললাম যে হয় প্রতিবাদ করেছেন, নয় নীরব থেকেছেন, অথবা নীরব প্রশ্রয় দিয়েছেন। এরকম ব্যাপারগুলোই তো ছিল এতদিন। কিন্তু এবার কি দেখলাম? অদ্ভুত সরবভাবে সবাই মিলে এই খিস্তি খেউর করাটাকেই জাস্টিফাই করার জন্য, যে এটা একদম যুক্তিযুক্ত হয়েছে, এটাই করা উচিত, এবং বেশ জোর গলায় গালাগাল দিতে পারি আমরা কি পারি না? এই তো দিচ্ছি, আমরাও দিচ্ছি, শুধু উনি দেননি। সেই হিন্দি সিনেমায় একটা সিন আছে, দেখবেন অনেক সিনেমাতেই খুব কমন সিন, হয়তো বাড়ির মধ্যে কেউ লুকিয়ে রয়েছে, হিন্দি সিনেমা কেন বলছি, বসন্ত বিলাপের মধ্যে আছে, দেখবেন অনুপ কুমার খাটের তলায় লুকিয়ে রয়েছেন, তাকে খুঁজতে এসছে সৌমিত্র এবং বাকি সবাই দাঁড়িয়ে রয়েছেন ওখানে। তা হঠাৎ সে হেঁচে ফেলেছে, তো সবাই মিলে তখন নিজেরাও হাঁচতে শুরু করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না এটা গণ আর কি। বামেরাও কি সেই চেষ্টা করছে? সবাই মিলে এই খিস্তি খেউটটা করে কি মনে হচ্ছে যে এই ব্যাপারটা, এটাই তো এখন এটাই তো এখন ইন থিং এসে গেছে, এখন এটাই চলে, খুব স্বাভাবিক বিষয়, যাকে যেরকম বলা তাকে তাই বলবো। দেখুন, এতে আর যাই হোক রাজনৈতিক দৈন্যটাকে কিন্তু ঢাকা যাচ্ছে। কোনো রাজনৈতিক দলকেই রাজনীতিক হিসেবে সিরিয়াসলি পাবলিক আর এরপর নেবে না। এবং সব থেকে বড় কথা, শাসক দলের জন্য পুরোটাই বোনাস মূল ইস্যুর থেকে সরে যাওয়াটা, কিন্তু বাকি সবার কাছে যদি যারা যারা মূল ইস্যুর থেকে নজর সরতে দেন তাদের কাছে কিন্তু মাইনাস। এটা যারা বুঝছেন না তাদের জন্য এটা ডেফিনেটলি তাদের রাজনৈতিক কোথাও গিয়ে সদিচ্ছা সম্পর্কে প্রশ্ন তোলার একটা নতুন করে সুযোগ উঠে যাচ্ছে। কিসের বাচ্চা বলবো ওকে আমি? কিসের বাচ্চা বলবো ওকে আমি? বাচ্চা হয়ে গেছে সব কটা, বাচ্চা হয়ে গেছে সব কটা। প্রথমে মোহাম্মদ সেলিম, তারপর মীনাক্ষী মুখোপাধ্যায়। বল বাড়ালেন রাজ্য সম্পাদক, গোল দেওয়ার চেষ্টা করলেন কি কেন্দ্রীয় কমিটির সদস্য, কিন্তু গোল দিতে গিয়ে সেম সাইড হলো না তো।
কালীগঞ্জ ভোটের রেজাল্টের দিন বোমার আঘাতে খুন হয়েছিল সিপিআইএম পরিবারের ছোট্ট তামান্না। জেলার পুলিশ সুপার বলেছিলেন দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগেছিল, যার প্রতিবাদে প্রকাশ্য সভায় কর্মী সমর্থকদের সামনে কুকথার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ সেলিম। মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টালি এসে লেগেছে, আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। ওনার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাই। এসপি কত নির্লজ্জ, কি বলেছে প্রথম দিন? ও একটা স্প্লিন্টার, হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে। কিসের বাচ্চা বলবো ওকে আমি? জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই এসপিটাকে কিসের বাচ্চা বলবো ওকে আমি? আক্রমণাত্মক, মরিয়া নাকি নজর কাড়ার চেষ্টা? মোহাম্মদ সেলিম কালীগঞ্জের সভায় সরাসরি কুকথা বলেননি, কিন্তু সেলিম সাহেবের অসমাপ্ত কাজ কি মীনাক্ষী মুখোপাধ্যায় করলেন? কসবা কাণ্ডের প্রতিবাদে ঝাঁঝালো আক্রমণের মধ্যেই বেরিয়ে এলো স্পষ্ট করে কুকথা। বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়। বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়। নাম না করলেও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, মীনাক্ষীর কুকথার লক্ষ্য ছিলেন তিনি, তাই ডিফেন্স পোক্ত রেখে তিনিও ঝাঁপালেন অ্যাটাকে। মানে আমাকে বলা হয়েছে, শুনেছি আমাকে বাচ্চা বলা হয়েছে। সিপিএম এ দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে। এখনো দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। আমায় বলছে রাজনীতিতে সৌজন্য থাকা দরকার, কিন্তু সৌজন্যের ঠেকা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা একা বিরোধীরা নিয়ে বসে নিই। কুণাল ঘোষ লোককে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলে গালাগাল দেবে, আর কুণাল ঘোষকে পুজো করতে হবে, ওইসব হবে না। যা বলার বলেছে, যা করার আছে করে নিই। দল পাশে এখনো পর্যন্ত স্পষ্ট, অতীতের বহু ক্ষেত্রে শাস্তি বা শোকজের খাড়া নেমেছে, কিন্তু এবার ইস্যু আঁকড়ে ধরতেই কি গতে বাঁধা কুকথার রাজনীতিতে নামা? আর তা করতে গিয়েই কি কসবা কাণ্ড থেকে যাবতীয় আলোচনা কুকথায় শিফট করে দিল বামেরা? দেখুন, রাজনীতির একটা অদ্ভুত পোয়েটিক জাস্টিস আছে, জানেন তো? মানে যেখানে আপনি কোনো কিছু করে পার পাবেন না, বলে না কর্মা, এমনিতে বলা হয় যে আপনি যা করছেন এই জীবনে সেটাই আপনাকে কর্মফলটা ভোগ করে যেতে হবে। কিন্তু এই রকম এত দ্রুত তাদের এইভাবে নিজেদের কর্মফল নিজেদের কাছেই ফিরে আসবে, এটা কি বামপন্থীরা ভেবেছিলেন? এই যে সবাই মিলে রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছেন এটা প্রমাণ করতে যে যাকে যেরকম বলার, যারা তাদের চোখে খারাপভাবে খিস্তি দিয়ে কথা বলার, এই কোট অ্যান্ড কোট, তাদের ওইভাবেই কথা বলতে হবে, তাদের ওই ভাষাতেই কথা বলতে হবে। এটা যখন তারা সবাই মিলে জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেটা কি বাকিরাও যদি ওই রকমই একই ভাবনা চিন্তার শরিক হয়ে যেতে পারেন, এটা কি তারা ভুলে গেছিলেন? যদি বলি এই অবস্থানটাই খড়গপুরের বেবি কোলে নিজের মতো করে ভেবে নিয়েছেন, তাকে দোষ দেওয়া যাবে? বেবি কোলে তিনি কিন্তু বাম নন, তিনি তৃণমূলের লোক। এবার তার কাছে যদি একজন বয়স্ক বাম নেতার প্রতিবাদ একটা ছোট লোকই কাজ, অন্যায় কাজ, বা যাকে তিনি সহ্য করতে পারেন না, যাকে নিচুভাবে দেখা উচিত এইভাবে দেখেন, এবং তাকে ঠিক যেরকমভাবে তার মনে হবে সেইভাবে ব্যবহার করা, এক্ষেত্রে মারধর করাটাই কর্তব্য, এইভাবে ভেবে থাকেন, চটপট কটা প্রশ্নের উত্তর খোঁজে যাক। প্রথম প্রশ্ন, কে দোষী? এই ধাক্কা, কিল, চর, ঘুষি মারতে থাকা তৃণমূল নেত্রী দেবী কোলে, নাকি জুতো দিয়ে বয়স্ক মানুষটার মুখে মারা তৃণমূল নেত্রীর ওই অনুগামী?
নাকি খোদ এই বৃদ্ধ মানুষটা যিনি প্রতিবাদের মতো একটা মহান অপরাধ করে ফেলেছেন, নাকি সেই সমস্ত পথ চলতি মানুষ যারা এই ন্যাক্কারজনক কাজটা দেখেও দেখল না, সেই সব পথ চলতি সহনাগরিক যারা প্রতিবাদী বয়স্ক মানুষটার জন্য প্রতিবাদ করার সাহসটাই দেখাতে পারলেন না। দেখুন, রাজনীতির জায়গায় ছিল, আছে, থাকবেও, কিন্তু তার দোহাই দিয়ে দিনে দুপুরে একজন বয়স্ক মানুষকে এভাবে মারধর, যাকে মারা হয়েছে তার নাম অনিল দাস, স্থানীয় একটা পাঁচিল ভাঙার প্রতিবাদ করায় তাকে এরকম মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখানে দুটো বিষয় আলাদা করে উঠে এসছে। এক, ওই বয়স্ক মানুষটা যিনি প্রকাশ্যে ওইভাবে মার খেলেন সেই তিনিই বলেছেন ফের প্রতিবাদ করবেন। পথ চলতি যে সহনাগরিকেরা তাকে বাঁচাতে পর্যন্ত যাননি, তারাও নিশ্চয়ই অনিলবাবুর ফের প্রতিবাদের সাহসটা দেখে একটু হলেও লজ্জা পাবেন। আরেকটা বিষয় হলো তৃণমূলের লজ্জা। ভিডিও হয়েছে, ভাইরাল হয়েছে, এবং তারপরেই তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর সবাই ময়দানে নেমে পড়েছেন। কসবার ওই মনোজিতের নামে যেরকম অজস্র অভিযোগ ছিল, খড়গপুরের এই তৃণমূল নেত্রীর নামেও অসংখ্য অভিযোগ ছিল। ছবিটা ভাইরাল হওয়ার পর তৃণমূল বলছে এর যথাযথ শাস্তি হওয়া উচিত, এ অন্যায় করেছে, একটা বয়স্ক মানুষকে এইভাবে করা হলো। একদম আমরাও সহমত। দেখুন, তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলর যেভাবে সহকর্মীর নিকৃষ্টতম কাজের প্রতিবাদ করলেন, তাতে তৃণমূল আর সমাজের স্বস্তি। কিন্তু অস্বস্তিটা প্রতিবাদ করে ছেঁটে ফেলে দিয়েই কি চরম অস্বস্তিটা ঝেড়ে ফেলা হচ্ছে? এখানেই খড়গপুর সহ তৃণমূলের কাছে একটাই সরাসরি প্রশ্ন। ছবিটা ভাইরাল হওয়ার পর সবাই জানলেন যে এই বেবি কোলে এতটা হিংস্র, এতদিন জানতেন না? যদি জানতেন তাহলে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? অনিলবাবুকে মারার জন্য অপেক্ষা করা হচ্ছিল নাকি? ঠিক যেরকম এই মনোজিৎ কবে আরও কাকে ধর্ষণ করবে, সে কবে প্রতিবাদ করবে, তার জন্য অপেক্ষা করা হচ্ছিল। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যেই 4 জন যেন অ্যারেস্ট হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। দেবী কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। শুনেই আমি থানাতে এলাম, কেন ভিন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই। এবারে ব্যাপারটা হচ্ছে এই যে 1 জন, 2 জন, 3 জন, 3 জনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে, ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি। বয়স্ক মানুষ অনিল দাসকে মোটামুটি খড়গপুর শহরে চেনেন এমন লোক কম আছে। যেভাবে বেধড়ক পিটিয়েছে, বয়স্ক লোক জামা কাপড় ছেড়ে দিয়েছে, কালি মেখে দিয়েছে, এটা জঘন্য অপরাধ এবং এর ধিক্কার জানানোর কোনো বিকল্প নেই। এখন বলছে 50,000 টাকা নিয়েছি, থানায় গেলেন নাই। তা বাংলাদেশে যা হচ্ছে, হাতে আইন তুলছে, মব লিঞ্চিং, এখানেও তো লিঞ্চিং। খড়গপুরে বৃদ্ধর সঙ্গে যা হয়েছে প্রায় একই দৃশ্য দেখা গেছে বাংলাদেশের লালমনিরহাটে, রংপুর জেলার লাগোয়া জায়গাটা। সেখানে চীনকে ওই বিমান ঘাঁটি করতে দেওয়ার কথা ভেবেছে বাংলাদেশ আর কি। আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা হয়েছে এর আগে। সেখানে এক কণ্ঠিধারী বৃদ্ধকে ইসলামের অপমানের অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। বাবা আর ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। এবার মৌলবাদীদের দাবি এদের ফাঁসিতে ঝোলাতে হবে, ছেড়ে দিলে পাথর ছুঁড়ে মারা হবে। আসলে তাদের দোকানটা দখলের ফন্দি। বুড়ো মানুষটা আর তার ছেলের পরিস্থিতিটা একবার ভাবুন তো। দোকান রয়েছে, সেটা হাতাতে মিথ্যে মামলায় ফাঁসানো হলো, আর মিথ্যে অভিযোগ দিয়ে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হলো। সত্যাসত্য বিচার করার কোনো বালাই নেই। বাংলাদেশে কোনো হিন্দুর সাহস রয়েছে যে তারা ইসলামের অবমাননা করবে? কিন্তু প্রত্যেক সপ্তাহে 2-3টে এই ধরনের অভিযোগ সামনে আসছে এবং তার মুখে মুখে বিচার হয়ে যাচ্ছে, আর হাতে গরম তার সেই রায়টা কার্যকর হয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। হিন্দুদের প্রতি যে অপরাধগুলো হচ্ছে
বিশেষ করে মহিলাদের প্রতি, সেগুলোতে বাংলাদেশের একটা বড় অংশের প্রতিক্রিয়া কি? এ তো হতেই পারে। বাংলাদেশের সিলেটের বাসিন্দা মোহাম্মদ রুহিন আহমেদের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তিনি লিখেছেন, 90% মুসলিমের দেশে 2-4টে হিন্দু মেয়েকে ধর্ষণ করা হবে, সেটাই তো স্বাভাবিক। বাংলাদেশে ওটাই স্বাভাবিক। তাই কুমিল্লা এক হিন্দু বাড়িতে জোর জবরদস্তি লোকজন নিয়ে ঢুকে বাড়ির বউকে ধর্ষণ করেছে স্থানীয় বিএনপি নেতা। শুধু তাই নয়, ওই মহিলাকে নগ্ন করে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে, ঠিক যা মনোজিৎ মিশ্র কসবা কলেজে অনেকগুলো মেয়ের সঙ্গে করেছে। বাংলাদেশের পাড়ায় পাড়ায় হিন্দুদের ঘরে ঢুকে সেটাই করে বিএনপি বা জামাত নেতারা। দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপুঞ্জের এগুলো নজরে পড়ে না। আর আরও বড় দুর্ভাগ্যের বিষয়, এই মনোজিৎ মিশ্রের মতো কিছু লোকের জন্য কখনো কখনো বাংলাদেশের ঘটনাগুলোর পাশাপাশি আমাদের এপার বাংলার ঘটনাও, পশ্চিমবঙ্গেরও কিছু ঘটনা লোকের আলোচনায় চলে আসে। আমাদের দেশে গণধর্ষিতার নাম, পরিচয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবারই নাম পরিচয় গোপন রাখা হয়। আর বাংলাদেশে ওই ভাইরাল ভিডিওর মতোই তা প্রচার করা হচ্ছে। মানবিক মানুষ যারা ওই দেশে রয়েছেন তারা জাতির অধঃপতনে ব্যথিত, কিন্তু সিংহভাগ মানুষ উল্লসিত। ওই বিএনপি নেতাকে বাঁচাতে নির্যাতিতার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এবং কি শোনা যাচ্ছে জানেন, ওই মহিলা নাকি অভিযোগ প্রত্যাহার করে নিতে পারেন। এটা বাংলাদেশের সংবাদ মাধ্যমেই খবর হয়েছে। ওই মহিলার স্বামী বলেছেন তার পরিবারের ইজ্জত বলে তার কিচ্ছু নেই, সুবিচারের কিছু আশাও নেই। আর যেটা বলেননি, আছে তো শুধু প্রাণটুকু। এই মামলাটা তুলে নিই, তাহলে হয়তো প্রাণটা অন্তত বাঁচবে। আর মোহাম্মদ ইউনূস, তিনি হিটলারের মতো ফাইনাল সলিউশনের পথে এগোচ্ছেন। গত বছর এই সময় বাংলাদেশে 1,31,00,000 হিন্দু ছিলেন, আর তাদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা করেছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। ওই চিন্ময়কে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পচানো হচ্ছে। অনুগামীরা বলছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, লিভারে সিরোসিস হয়ে গেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কতদিন বেঁচে থাকবেন বা আর কি হবে তারপর আর তাকে বাঁচিয়ে রাখার কোনো পরিস্থিতি থাকবে কিনা, এটা কেউ জানে না। দেখো, চিন্ময়ের অনুপস্থিতিতে হিন্দুদের ওপর কিন্তু অবাধে নির্যাতনটা চলছে। এটাই ওদের লক্ষ্য ছিল। এই জন্যেই মিথ্যে মামলায় পর মামলা সাজিয়ে তাকে জেলে ভরে রাখা হচ্ছে, কিছুতেই বেরোতে দেওয়া হচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে, বাংলাদেশের হিন্দুর জনসংখ্যা এই 1 বছরে 7% থেকে কমে 4% নেমে এসছে। এটা দেখে যদি কেউ ভাবেন যে নির্বাচনের আগেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে হিন্দু শূন্য করে ফেলতে চান কিনা, তাকে দোষ দেওয়া যাবে। হাসিনা জমানায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে যখন অশান্তি ছড়িয়েছিল, তখন হিন্দু সংগঠনগুলো তো এই আশঙ্কাটাই করেছিল। তাদের এই আশঙ্কার তো জায়গা আছে। 1947-এ বাংলাদেশে হিন্দু ছিল 22%, 71-এ তা কমে হয়ে গেছিল 14%, আর তারপর ধাপে ধাপে হিন্দুর সংখ্যা কমেছে। যখনই বাংলাদেশের স্বাধীনতার নামে এই মৌলবাদী উত্থান হয়েছে, হিন্দুরা নির্যাতিত হয়েছে। আর এখন পশ্চিমী সংবাদ মাধ্যম তো চোখ বুজে রয়েছে। বাংলাদেশে এখন সোনার রাজত্ব চলছে। বাংলাদেশের শেখ হাসিনার জমানায় যে সমস্ত মহিলা মৌলবাদীদের হাতে ধর্ষিতা হয়েছিলেন, তারা এখন আরও বেশি আতঙ্কে ভুগছেন। কারণ ইউনূস জমানায় ধর্ষকরা বেরিয়ে এসে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ প্রত্যাহারের জন্য এখন আর চাপও দিচ্ছে না, জানেন তো। কারণ তাদের আর মামলাটা নিয়ে মাথা ব্যথাই নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করলে, ধর্ষণ করলে কোনো যে শাস্তি হবে না, এটা তারা একদম খুল্লা ছাড় পেয়ে গেছে। আজ আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়াত করবে, আর একটা বুনে করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। ফাঁসি ছাড়া যদি না হয়, আমি এই মুহূর্তে এটা মানে নিতে পারবো না। যদি মানে নিতে না পারি, ও যদি আমার জামিন হয়, চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না, আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেব। বাংলাদেশের সাধারণ মানুষও না আর রেহাই পাচ্ছে না আজকাল। এটা অভ্যেস, একবার শুরু হয়ে গেলে চলতে থাকে। ঢাকার রাস্তায় গলার চাপাতি ধরে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে, রাস্তায় পার্কে নীতি পুলিশরা মহিলাদের নির্যাতন করছে। আর বাংলাদেশ আফগানিস্তান হওয়ার স্বপ্ন দেখছে। হয়তো সেই কারণেই মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার সঙ্গে AK-47 নিয়ে ঘোরে। মাহমুদ সজিব ভুঁইয়া বিমানবন্দরে চেকিংয়ের সময় তার
হ্যান্ড লাগেজে গুলি ভর্তি ম্যাগাজিন ধরা পড়েছে। মজার খবর কি জানেন? মরক্কোয় একটা আন্তর্জাতিক যুব সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন এই ভদ্রলোক এবং তাকে আটকানো হয়নি। তার প্রোটোকল অফিসাররা নাকি বিষয়টা সামলে নিয়েছে। এই ঘটনার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জনপ্রিয়তা নিশ্চিতভাবেই কয়েক ধাপ বেড়ে গেছে। দেশটা তো এখন ওরকম, AK-47 নিয়ে ছাত্রনেতা ঘুরছেন, এর থেকে বড় গৌরবের বিষয় আর কিছু আছে নাকি? আমরা তো সেই জন্যেই মনোজিৎ মিশ্রকে নিয়ে এত বেশি আশঙ্কিত, কারণ আমরা চাই না আমাদের এখানেও ওই বাংলাদেশি মানসিকতা বাস করুক। দেখো, দেশে বা দেশের বাইরে সব জায়গাতেই না আজকাল আসল ইস্যুগুলোর থেকে যে নজর সরে যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ। এই যে বাংলার মানুষ, মানে এই বাংলাদেশের কথা বলতে বলতেই এই আমাদের এই বাংলার এই বেশ কিছু মানুষের যে একটা চরম দুরবস্থার জায়গা তৈরি হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে এই বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদেরই বাংলাদেশি বলে ধরে নিয়ে যে চরম একটা অত্যাচারের মুখে ফেলে দেওয়া হচ্ছে, সেটা তো বাংলার জন্য অত্যন্ত একটা দুশ্চিন্তার বিষয়। বাংলাদেশ দায়ী, বুঝতে পারছি। পাশাপাশি আমাদের এখানকার প্রশাসন বা আমাদের এখানকার সমস্ত কেন্দ্র রাজ্য সমস্ত প্রশাসন ঢুকতে দেওয়ার থেকে শুরু করে এখানে তাদের পরিচয়পত্র করতে দেওয়া, এইগুলো তো আটকানো যায়নি। সেই জন্যেই তো আজকে বাংলার মানুষ এখান থেকে অন্য রাজ্যে গিয়ে তারা সন্দেহের মুখে পড়ে। আরও কি হয় জানেন? যে পরিযায়ী শ্রমিকরা, একটা বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক যারা এ রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করে, তারা কাজ হারাচ্ছেন। তাদের আদৌ তারা নাগরিক কিনা সেটা নিয়ে এমন তাদের টানাপোড়েন শুরু হয়েছে। বেশ কিছু নাগরিককে পুশব্যাক করিয়ে তারপর শেষ পর্যন্ত যখন দেখা গেছে না ওরা আসলে আমাদের দেশের নাগরিক, ফেরত আনা হয়েছে। এই টানাপোড়েন একটা বেশ বড়সড় অংশের মানুষ চরম দুরবস্থার মধ্যে পড়ে গেছে। তাতে কি হচ্ছে জানেন? কাজ নেই, এখানে ফিরে এসছেন, এখানে ফিরে এসে এখানেও কোনো কাজ পাচ্ছেন না। মাঝখান থেকে আর্থিক অনটন, অনাহারে দিন কাটছে। চরমতম একটা মানে কি বলবো, মর্মান্তিক ঘটনা একটা ঘটে গেছে আজকে এই সব কিছুর যোগফলে। খেতে দিতে পারছিলেন না মা সন্তানকে, বেশ কিছুদিন বাড়িতে হাঁড়ি চড়েনি। ছোটোবেলায় রূপকথার গল্পে পড়তাম, গরিব মা, তার বাড়িতে চাল নেই, বাচ্চা খিদে পেয়ে কাঁদছে, তাই জন্য ওই হাঁড়ির ভেতর বেশ কয়েকটা নুড়ি পাথর দিয়ে জল ঢেলে আগুনের ওপর চাপিয়ে দিয়েছে, যে বাচ্চা যখন জিজ্ঞেস করছে বলছে এই তো ভাত ফুটছে, এক্ষুনি হয়ে যাবে, দেবো। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে, এটাই মায়ের স্বস্তি। এ মা সেটাও দেখতে পারেননি। বাচ্চা কাঁদছিল খিদের জ্বালায়, খাবার নেই, মা সন্তানকে তিস্তার জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখতে পেয়ে প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে তোলে। কোন পরিস্থিতিতে পড়লে একজন মা তার সন্তানকে এইভাবে জলে ফেলে দেন বুঝতে পারছেন? যারা এই অনুপ্রবেশ, যারা এই জাল পরিচয়পত্র করে দেওয়ার একটা বিরাট বড় চক্র সাজিয়ে বসেছেন চারপাশে নিজেদের ফয়দার জন্যেই, তারা কত মানুষকে আসলে এইভাবে জলে ফেলে দিয়েছেন সেটা বুঝতে পারছেন। এগুলোর দিকে অবশ্য আমরা এখন নজর দেবো না, এগুলো দিয়ে নজর দেওয়াটা বারণ। কারণ নজর দিলেই সেই অমোঘ প্রশ্নটা উঠে আসবে, দায় টাকার। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।